তৎক্ষণাৎ মেঘের অভিব্যক্তি বদলে গেল, চোয়াল শক্ত হয়ে এলো, দীর্ঘশ্বাস ছেড়ে কপাল কুঁচকালো, মনে মনে বলল, আমি ওনাকে নিয়ে ভাবছি কেন? ওনাকে নিয়ে ভাবার তো মানুষ আছে। তাছাড়া উনি আমায় মেরেছেন, তার শাস্তি আল্লাহ ওনাকে দিয়েছেন। আমার তো এতে খুশি হওয়ার কথা। কথাগুলো ভেবেই গাল ফোলালো। তারপর মায়ের মলিন মুখের পানে একবার তাকিয়ে আবার মনে মনে বলা শুরু করলো, যেখানে আব্বু আম্মু আর ভাইয়া কোনোদিন আমার গায়ে হাত তোলেনি, সেখানে উনি আমার গায়ে হাত তুললেন। কোন অধিকারে? তাও আবার আরেকজনের জন্য। উনি আমাকে পছন্দ করলেও মেনে নিতাম। উনি তো জান্নাত আপুকে ভালোবাসেন। তাহলে আমার ওপর অধিকার দেখাতে আসেন কেন? কারো জীবনে অবাঞ্ছিতের ন্যায় পড়ে থাকার চেয়ে একাকী জীবন কাটানো অনেক ভালো। আমি আপনার জীবনে অবাঞ্ছিত হয়ে থাকতে চাই না। আজ থেকে আমার মনে হিটলারের কোনো অস্তিত্ব থাকবে না। একবার সুস্থ হয় শুধু। আমার জীবনের সকল সিদ্ধান্ত আমি নিব। আমার ব্যাপারে কাউকে নাক গলাতে দিব না। হালিমা খান মেয়ের কপালে হাত রেখে ব্যস্ত হলেন জলপট্টি দেওয়ার জন্য। গত রাত থেকে নাওয়া খাওয়া এক করে মেয়ের যত্ন নিচ্ছেন। চোখ মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। মেঘের মাথায় জলপট্টি দিতে দিতে মেঘের চুলে হাত দিলেন। দীর্ঘ চুলে জট লেগে আগোছালো হয়ে আছে। হালিমা খান কোমল কণ্ঠে মেয়েকে বললেন, তুই সুস্থ হলে তোকে নিয়ে পার্লারে যাব। মেঘ ছোট্ট করে শোধালো, কেন? হালিমা খান শ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বললেন, তোর চুলগুলো কাটতে হবে। মেঘ আঁতকে উঠে বলল, না, চুল ছোট করব না আমি। হালিমা খান মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে ঠান্ডা স্বরে বোঝাচ্ছেন, তুই তো নিজের যত্নই নিতে পারিস না, চুলের যত্ন কিভাবে নিবি? তার থেকে ভালো এখন চুলগুলো কেটে দিলে। ভর্তি পরীক্ষা দিতে দিতে দেখবি বড় হয়ে যাচ্ছে। মেঘ চুপচাপ মায়ের কথা শুনছে, কোনো প্রতিবাদ করলো না। চোখ বন্ধ করে শুয়ে আছে। এখনও জ্বর 100°C-তেই আছে। ওষুধ খাওয়ানো হচ্ছে, তারপরেও কমছে না। প্রয়োজন ছাড়া কারো সাথে কথা বলে না। সারাক্ষণ চোখ বন্ধ করেই শুয়ে থাকে, আর না হয় ঘুমায়। তানবীর বিকেলে বের হয়েই এমপির সম্মেলনে গেল। সেখানে প্রোগ্রাম শেষ করে তারা কয়েকজন মিলে এলাকায় বেরিয়েছে ভোট চাওয়ার জন্য। এক গলিতে কয়েকটা বাসায় ভোট চাওয়ার পর আচমকা তানবীরের নজর পড়ে মেন রোডে। সাথে কয়েকজনকে দায়িত্ব দিয়ে তানবীর দৌড়ে বেরিয়ে এসেছে গলি থেকে। মেন রোডে এসে গলা উঁচু করে ডাকলো, এই মেয়ে দাঁড়াও। বন্যা সহসা পেছনে ঘুরল। তানবীরকে দেখে বিস্মিত হয়ে বলল, ভাইয়া আপনি? তানবীর কয়েক কদম এগিয়ে বন্যার মুখোমুখি হয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, আমি তোমার কোনো জন্মের ভাই? তানবীরের গোমরা মুখ কথায় বন্যা কিছুটা ভ্যাবাচ্যাকা খেল। উদ্বিগ্ন কণ্ঠে বলল, না মানে আপনি মেঘের ভাইয়া তাই। তানবীর এবার কিছুটা কড়া স্বরে বলল, আমাকে ভাইয়া ডাকার অধিকার শুধু মেঘের। তোমার ইচ্ছে হলে তানবীর ভাই বলতে পারো, কিন্তু মায়ের পেটের ভাইয়ের মতো ভাইয়া ভাইয়া বলে ডাকবা না। বন্যা আস্তে আস্তে বিড়বিড় করল, মেঘের ভাইগুলো এমন কাঠখোট্টা কেন? এতদিন শুধু মেঘের মুখেই শুনতাম, এখন দেখি সত্যি সত্যি। তানবীর টিস্যু দিয়ে নাক মুছে ছোট্ট করে শোধালো, কোথায় যাওয়া হচ্ছিল? বন্যা ততষ্ট হয়ে বলল, ফুচকা খেতে। বন্যা পুনরায় স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, আপনি এখানে কেন ভাইয়া? প্রশ্ন শেষ করার আগেই চোখ পড়ল তানবীরের দিকে। তানবীর তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। বন্যা ঢোক গিলে ছোট্ট করে বলল, সরি তানবীর ভাই। তানবীর মুচকি হেসে উত্তর দিল, সামনেই নির্বাচন, তাই ভোট চাইতে এসেছিলাম। বন্যা নিরুদ্বেগ কণ্ঠে বলল, ও। তানবীর কপাল কুঁচকে বলল, এভাবে রিয়াক্ট করলা কেন? আমাদের এমপিকে কি পছন্দ না? ভোট দিবা না? বন্যা আতঙ্কিত হয়ে তাকালো তানবীরের দিকে। ডানে বামে মাথা নাড়িয়ে বলল, না না, তেমন কোনো বিষয় না। তাছাড়া আমি তো ভোটারই নয়। তানবীর বিরক্তি নিয়ে বলল, তাতে কি হয়েছে? তোমার আব্বু আম্মু বড় বোন তো আছে, তারা তো ভোটার। যেভাবে রিয়াকশন দিচ্ছ মনে হচ্ছে গোষ্ঠীর কাউকে ভোট দিতে দিবা না। বন্যা মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে আস্তে করে বলল, আপনাদের এমপিকেই ভোট দিতে বলবো। তানবীর মোলায়েম কণ্ঠে বলল, ঠিক আছে, এখন বাসায় যাও। কিছুক্ষণের মধ্যেই তোমাদের বাসায় আসছি। সবাইকে হালকা নাস্তা দিও। বন্যা চোখ গোল গোল করে চাইলো, তারপর ছোট্ট করে বলল, আমি ফুচকা খেতে যাচ্ছিলাম। তানবীর কণ্ঠ ভারী করে বলল, একদিন ফুচকা না খেলে কি মরে যাবে? বন্যা নির্বাক চোখে চেয়ে রইল। তানবীর গলা খাকারি দিয়ে পুনরায় বলে উঠল, ভেবো না তোমায় জোর করছি। সত্যি বলতে সম্মেলন থেকে সরকারি এদিকে চলে আসছি। ওরা সকালের পর থেকে এখনও কিচ্ছু খায়নি।
তোমাদের এদিকে নাস্তা খাওয়ার মতো কোনো দোকান রেস্টুরেন্ট কিছুই নেই। কাজ না শেষ করে যাওয়াও সম্ভব না, আবার সন্ধ্যার আগে কাজ শেষ করতে হবে। তুমি বনুর বেস্ট ফ্রেন্ড, সেই সুবাদে তোমাকে বলছি, আমাকে না খাওয়ালেও চলবে, ওদের জন্য একটু চা বিস্কুট হালকা নাস্তার ব্যবস্থা করে দিলে খুব ভালো হতো। বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, জি অবশ্যই, আমি বাসায় গিয়ে ব্যবস্থা করছি। আপনি সবাইকে নিয়ে বাসায় আসবেন প্লিজ। বন্যা পুনরায় প্রশ্ন করল, বাসা চিনেন? তানবীর ওপর নিচ মাথা নাড়ল। বন্যার কথা না বাড়িয়ে চুপচাপ বাসার দিকে হাঁটা দিল। বন্যাদের মধ্যবিত্ত পরিবার, বাবা সরকারি কর্মকর্তা, বন্যারা 2 বোন 1 ভাই। বন্যার বড় বোনের স্নাতক শেষ, এখন চাকরির জন্য পড়াশোনা করছে আর বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছে। বন্যা ছোট মেয়ে, তাছাড়া বন্যার একটা ছোট ভাইও আছে, এখন ক্লাস 8-এ পড়ে, নাম রিদ। বন্যা বাসায় গিয়ে আম্মুকে আর বোনকে বলে রান্নার ব্যবস্থা করছে। কিছুক্ষণ সময়ের মধ্যেই নুডলস, পকোড়া, ফিরনি সাথে চা বিস্কুট রেডি করে ফেলেছে। কিছুক্ষণ পর হাজির হলো সকলে। এলাকার সব বাড়িতে বলে শেষের দিকে গিয়েছে বন্যাদের বাসায়। কলিং বেল বাজতেই কিছুক্ষণের মধ্যেই বন্যা এসে দরজা খুলে দিল। তানবীর 2টা শপিং ব্যাগ এগিয়ে দিল বন্যার দিকে। সবাইকে বসতে বলে বন্যা ভিতরে চলে গেছে। বন্যার আম্মু সকলকে নাস্তা দিতে ব্যস্ত। বন্যার বোন কাজ শেষ করে আগেই নিজের রুমে চলে গেছেন। একটা শপিং ব্যাগ খুলতেই চোখ পড়ল পার্সেল করা ফুচকা। বন্যা আশ্চর্য নয়নে তাকিয়ে আছে আর বিড়বিড় করে বলছে, তানবীর ভাই আমার জন্য ফুচকা এনেছেন? উনি কবে থেকে এত ভালো মানুষ হলেন? তারপর দ্বিতীয় শপিং খুলে দেখলো এতে আপেল, মাল্টা আরও কী কী ফল। বন্যাদের বাসায় টুকটাক নাস্তা করে বেরিয়ে পড়ছে সকলে। বন্যা রান্নাঘর থেকে বেরিয়ে মায়ের সাথে মেন গেট পর্যন্ত এসে দাঁড়িয়েছে। তানবীর হাসি মুখে বন্যার মায়ের বিদায় নিল। তারপর বন্যার দিকে চেয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার বান্ধবী অসুস্থ, খোঁজ নিও ওর, আসছি। তারপর চুপচাপ বেরিয়ে চলে গেল তানবীর। তানবীর যাবার পরপরই বন্যা রুমে এসে মেঘকে কল দিল। টানা 2বার কল বেজে শেষ হয়েছে, 3য় বার রিসিভ হলো। বন্যা চিন্তিত স্বরে শুধালো, তুই নাকি অসুস্থ, কি হয়েছে তোর? মেঘ জ্বরের ঘোরে কথা বলতে পারছে না, কাঁপা কাঁপা গলায় বলল, জ্বর। তোকে কে বলল? বন্যা স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, তানবীর ভাই আসছিল, উনিই বলে গেলেন। মেঘ কপাল কুঁচকে গলায় একটু জোর দিয়ে বলল, ভাইয়া তোদের ওখানে গেছিল কেন? বন্যা বলল, আমাদের এলাকাতে ভোট চাইতে এসেছিলেন, আরও কয়েকজন ছিল, আমাদের বাসায় হালকা নাস্তা করে গেছেন আর তোর কথা বলে গেছেন। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, ও আচ্ছা। বন্যা পুনরায় শোধালো, জ্বর কি বেশি? আর জ্বর কিভাবে ধরালি? মেঘ ভরাট শীতল কণ্ঠে উত্তর দিল, অনেক জ্বর, এমনিই উঠেছে। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাই থাপ্পড় মেরেছে, এটা কোনোভাবেই বন্যাকে বলা যাবে না। বন্যা উত্তেজিত কণ্ঠে বলল, বেবি শোন না। মেঘ জ্বরের ঘোরেই বলছে, বল শুনছি। বন্যা দ্বিগুণ উত্তেজিত কণ্ঠে বলল, জানিস তোর ভাই তো আমার জন্য ফুচকা নিয়ে আসছে আজ। মেঘ এবার চোখ গোল গোল করে চাইল, গলা ঝেড়ে বলল, কাহিনী কি পুরোটা বল। বন্যা এবার স্বাভাবিক কণ্ঠে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। সবটা শোনার পর মেঘের সোজা সাপটা উত্তর, শোন, আমার ভাই যতই রাগ দেখাক না কেন, দিন শেষে আমার পছন্দের সব জিনিস ভাইয়াই এনে দেয়। আবির ভাইয়ের মতো এত নিষ্ঠুর না, তাই ভবিষ্যতে আমার ভাইকে নিয়ে বাজে কথা বলবি না। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলল, আবির ভাইয়ের সাথে আবার কিছু হয়েছে নাকি? মেঘ থাপ্পড়ের কথা এড়িয়ে গিয়ে বলল, ওনার ফোনে একটা মেয়ের ছবি দেখেছি, তাছাড়া জান্নাত আপুর সাথেও গতকাল কত মধুর স্বরে কথা বলেছেন, আমার মনে হয় জান্নাত আপুকেই উনি পছন্দ করেন। বন্যা বিরক্তি নিয়ে বলা শুরু করলো, ফালতু ব্যাটারে নিয়ে একদম ভাববি না তুই, তোর জন্য কিউট একটা বয়ফ্রেন্ড খুঁজে দিব, তুই কোনো চিন্তা করিস না। ওই ব্যাটার কথা তো ভুলেও ভাববি না, ওই ব্যাটা কি হারাচ্ছে সেটা একদিন ঠিকই বুঝবে। মেঘের অক্ষিপট ভিজে আসছে, গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, সময় পেলে আমায় দেখতে আসিস, রাখছি এখন। সঙ্গে সঙ্গে কল কেটে দিল মেঘ। বন্যা বুঝতে পারল মেঘের মন খারাপ, তাই আর বিরক্ত করেনি। মেঘ নীরবে কিছুক্ষণ চোখের জল ফেলে বিড়বিড় করে বলল, আমাকেও অনুভূতিহীন আর নিষ্ঠুর হতে হবে, যাতে দুনিয়ার কোনো কষ্ট আমায় ছুঁতে না পারে। তারপর রুমের ছাদের দিকে চেয়ে অন্যমনস্ক কণ্ঠে গুনগুন করে গান গাইছে, আবছায়া চলে যায় হিজলের দিন, অভিমান জমে জমে আমি ব্যথাহীন, আহারে জীবন, আহারে জীবন, জলে ভাসা পদ্ম যেমন
9টার দিকে আলী আহমেদ খান আর মোজাম্মেল খান বাসায় ফিরেছেন। খাওয়া দাওয়া শেষ করে আবিরকে দেখতে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই তানবীরও বাসায় ঢুকেছে। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে মেঘের রুমে গেল। হালিমা খান মেঘের মাথায় জলপট্টি দিচ্ছেন। মেঘ চোখ বন্ধ করে শুয়ে আছে। মেঘের কাছে কিছুক্ষণ বসে আবিরের রুমে চলে গেল তানবীর। মালিহা খান ছেলের মাথার কাছে বসে বসে মাথায় হাত বোলাচ্ছেন। জ্বর কিছুটা কমেছে, তবে হাতে হালকা ব্যথা, সাথে ফোলাটাও আছে। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান চেয়ারে বসে আছেন। তানবীর রুমে ঢুকে অন্য পাশে ঘুরে এসে আবিরের বিছানায় বসলো। কপালে হাত দিয়ে তাপমাত্রা বোঝার চেষ্টা করলো। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, আবার কোথায় মারপিট করেছিলি? আবির নিস্তব্ধ হয়ে ছাদের দিকে চেয়ে আছে। আলী আহমেদ খান পুনরায় শুধালেন, কি হলো? কাকে মেরে নিজের হাতের এই অবস্থা করেছো? আবির আব্বুর দিকে চেয়ে নরম স্বরে বলল, আমি খুব ভদ্র ছেলে, মারপিট একদমই পছন্দ করি না। আপনি শুধু শুধু টেনশন করেন আমাকে নিয়ে। আবিরের ভাবের কথা শুনে তানবীর বিস্ময় চোখে চেয়ে আছে আর মনে মনে বলছে, বাহ ভাইয়া বাহ, কি নাটকটাই না করছো। বলতেই হয়, আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম। মোজাম্মেল খান কঠিন স্বরে বলে উঠলেন, মারপিট যদি না করবা তাহলে এই অবস্থা হলো কেন শরীরের? আবির আমতা আমতা করে বলল, রাস্তায় কিসের সাথে ধাক্কা লেগে কেটে গেছিল। তানবীর মিটিমিটি হাসছে আর মনে মনে বিড়বিড় করছে, আহারে বেচারা ভাইয়া আমার। আলী আহমেদ খান বিরক্তির স্বরে বললেন, আগে বলেছিলাম বাইক না কিনতে, তিনটা প্রাইভেট কার থাকার পরেও তোমাদের হয় না। আজকে যদি গাড়িতে চলাচল করতে তাহলে বৃষ্টিতে ভিজতেও হতো না, হাতের এই অবস্থাও হতো না, আর এখন এভাবে জ্বরে পড়ে থাকতেও হতো না। শ্বাস ছেড়ে আবার বলা শুরু করলেন, ঠিকই তো, তোমার বন্ধু সেদিন এসে তোমার কোম্পানির ওপেনিংটের ইনভাইটেশন দিয়ে গেল। তুমি আধমরা হয়ে পড়ে থাকলে ওপেন কে করবে? আবির ছোট্ট করে বলল, আমি করব। কপাল কুঁচকে আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে বললেন, এসব ভণ্ডামি বাদ দিয়ে কাজে মনোযোগ দাও। মারপিট করে জীবনে কিছুই করতে পারবা না, শুধু শত্রুর সংখ্যা বাড়বা। কোম্পানি শুরু করার অনুমতি চেয়েছো, অনুমতি দিয়েছি। এখন যদি কোম্পানির কাজের বাহিরে নিজের মর্জি চালাও তাহলে আমাকেও কঠোর হতে হবে, এই আমি বলে রাখলাম। মালেহা খান কোমল কণ্ঠে বললেন, ও তো বলল মারপিট করেনি। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তোমার ছেলের বয়সটা আমিও পার করে এসেছি। কোন কারণে কি হতে পারে সে সম্পর্কে আমার সম্পূর্ণ ধারণা আছে। একটা সময় রাজনীতি আমিও করেছি, রাজনীতির জন্য কত কত জায়গায় আমিও মারপিট করেছি। দিন শেষে সব ছেড়ে ব্যবসা শুরু করতে হয়েছে। তোমার ছেলেকে সময় থাকতে বোঝাও এইসব ঝামেলাতে না জড়িয়ে কাজে মন দিতে। আলী আহমেদ খানের কথা শুনে আবির, তানবীর আর মালেহা খান তিনজনেই বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর মালিয়া খান নরম স্বরে বলে উঠলেন, আপনার রক্তই তো পেয়েছে। বড় আম্মুর কথা শুনে তানবীর ফিক করে হেসে উঠল। আলী আহমেদ খান বিরক্তি হয়ে বললেন, তোমরা ছেলেকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছ। তুলো তুলো, আমার সমস্যা নেই। একদিন শুধু আমার কানে ওর মারপিটের খবর আসুক। কথা না শেষ করেই রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেলেন আলী আহমেদ খান। তানবীর নিঃশব্দে হেসেই চলেছে। মোজাম্মেল খান কঠিন স্বরে বলে উঠলেন, এত হেসে লাভ নেই। রাজনীতি করার অনুমতি পেয়েছ বলেই যা তা করে বেড়াবে তা কিন্তু সহ্য করব না আমরা। তোমাদের দুই ভাইকেই সাবধান করে দিচ্ছি, এই বাড়িতে থাকতে গেলে বাধ্য ছেলের মতোই থাকতে হবে। মোজাম্মেল খানও বেরিয়ে গেছেন। মালিয়া খান ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, তুই এত বছর বাহিরে ছিলি, এখানে কার সাথে ঝামেলা করিস? আবির কপাল কুঁচকে তাকালো মায়ের দিকে, কণ্ঠ ভারী করে বলল, আম্মু তুমি অন্তত এসব কথা বলো না। আমি মারপিট করিনি, এমনি কেটে গেছে, এত চিন্তা করো না তো। আবির শ্বাস ছেড়ে আবার বলল, বিশ্বাস না করলে তোমার সামনে তানবীরকে জিজ্ঞেস করছি। কী রে তানবীর, আমি কি মারপিট করি? আবিরের এরকম প্রশ্নে ভ্যাবাচাকা খেলো তানবীর। কিছুটা নড়ে চড়ে হাসি চেপে বলল, না একদমই না। ভাইয়ার মতো নিষ্পাপ একটা শিশু কি মারপিট করতে পারে? বড় আম্মু তুমি শুধু শুধু চিন্তা করছো। মালেহা খান কিছু বলার আগে আবির বলে উঠল, আম্মু তুমি এখন আব্বুর কাছে যাও,
রাগে ফুঁসতেছে মনে হয়। তুমি ওনাকে সামলাও গিয়ে, আমি ঠিক আছি। সমস্যা হলে কল দিবনি। মালিয়া খানও ছেলের কথা মতো বেরিয়ে মেঘকে দেখে নিচে চলে গেলেন। আবির মোলায়েম কণ্ঠে তানবীরকে শোধালো, মেঘ কেমন আছে? তানবীর স্বাভাবিকভাবে উত্তর দিল, শরীরের তাপমাত্রা তো কমছে না, ঘুমাচ্ছে দেখে আসলাম। আম্মু বলল বিকেলে একটু নাকি কমেছিল জ্বর। আবিরের চেহারায় চিন্তিতভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে। তানবীর কিছুটা তপ্ত স্বরে বলল, নিজেকে আহত করে কি লাভ হলো? দিব্যি দুইজন দুই রুমে পড়ে অসুস্থতায় ভুগতেছ। তুমি সুস্থ থাকলে তো বনুর কেয়ার করতে পারতা। আবির চুপচাপ শুয়ে আছে, কিছুই বলছে না। আবিরকে নীরব থাকতে দেখে তানবীর ছোট্ট করে শোধালো, ব্যথা কমেছে হাতের? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, কিছুটা। তানবীর পুনরায় প্রশ্ন করলো, খেয়েছো ভাইয়া? আবির সঙ্গে সঙ্গে উত্তর দিল, হ্যাঁ। আবির হঠাৎ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তানবীরকে প্রশ্ন করলো, কোথায় যাবি বলছিলি, গেছিলি? কি খাওয়ালো? তানবীর হাসি মুখে উত্তর দিল, নাস্তা খাইয়েছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, গো হেড। তানবীর শান্ত স্বরে বলল, রেস্ট নিবা? লাইট অফ করে দিব? আবির ওপর নিচ মাথা নাড়ল শুধু। তানবীর লাইট অফ করে বেরিয়ে গেছে। ঘন্টা খানেক পর আবির কোনো রকমে উঠে নিজের রুম থেকে বেরিয়ে ধীর গতিতে মেঘের রুমে এসেছে। মালিয়া খান কোনো কারণে নিচে গেছেন। বারান্দার লাইটের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে মেঘ গভীর ঘুমে মগ্ন। 24 ঘন্টায় জ্বরে অষ্টাদশী মুখমণ্ডল মলিন হয়ে গেছে। মেঘের ঘুম বরাবরই খুব গভীর। বাড়িতে বড়সড় দুর্ঘটনা হলেও ঘুমে থাকলে মেয়ে কিছুই বুঝতে পারে না। এখন তো জ্বর, তার ওপর ওষুধের প্রভাবে সারাদিন রাত শুধু ঘুমায়। আবির বিছানার পাশে মেঘের কাছাকাছি এসে বসেছে। বাম হাত এগিয়ে দিল অষ্টাদশীর কপাল বরাবর। জ্বরের তীব্রতা বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলল। অষ্টাদশীর চুলে হাত বোলাতে বোলাতে বিড়বিড় করে বলল, আল্লাহ, ওর সব ব্যাধি আমায় দাও, তবুও ওকে তুমি সুস্থ করে তুলো প্লিজ। ওর এই অসুস্থতা সহ্য করার ক্ষমতা আমার নেই। কিছুটা সময় নিস্তব্ধ হয়ে চেয়ে রইল অষ্টাদশীর ক্লান্ত বদনে। মনে মনে কত শত ভাবনারা যেন বাঁধ ভেঙে ছোটাছুটি করছে। মাথায় হাত বোলাতে বোলাতে শীতল কণ্ঠে বলা শুরু করলো, আই অ্যাম সরি মেঘ, আর কোনোদিন তোর গায়ে হাত তুলব না। প্লিজ এইবারের মতো মাফ করে দিস আমায়। গত 9 বছরের মতো এইবারে অন্তত দূরে সরিয়ে দিস না। রাগ কর আর যাই কর, কিন্তু কথা বলিস প্লিজ। তুই কথা না বললে এবার হয়তো দেশ নয় দুনিয়া ছেড়েই চলে যাব। কথাগুলো একবারে বলে দীর্ঘশ্বাস ছেড়ে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল আবির। রুমে গিয়েই ফোন হাতে নিয়ে ডাক্তারের নাম্বারে কল করলো। ডাক্তারের সাথে কথা বলা শেষ করে একটা ছোট্ট পৃষ্ঠাতে 2টা ওষুধের নাম লিখতে লিখতে তানবীরকে কল করলো। তানবীর 1 মিনিটের মধ্যেই রুমে হাজির হলো। আবির ওয়ালেট থেকে 1000 টাকার একটা নোট বের করলো। ওষুধের নাম লেখা পৃষ্ঠা আর টাকাটা তানবীরের দিকে এগিয়ে দিয়ে বলল, কষ্ট করে এই 2টা ওষুধ নিয়ে আসবি প্লিজ, আর বাকি টাকা দিয়ে ওর জন্য খাবার নিয়ে আসিস। তানবীর পৃষ্ঠা হাতে নিয়ে ঠান্ডা স্বরে বলল, টাকা লাগবে না, আমার কাছে আছে। আবির শক্ত কণ্ঠে বলল, নিতে বললাম নে, আর ওষুধ এনে একটা ওরে এখনই খাইয়ে দিস। তানবীর ঠিক আছে বলে টাকাটা নিয়ে বেরিয়ে পড়েছে। আবির বিছানার সাথে হেলান দিয়ে বসে ফোনের ওয়ালপেপারে দেওয়া মেঘের ছবিটা মনোযোগ দিয়ে দেখছে। আবির দেশে ফেরার পর শুক্রবারে যখন সব আত্মীয়রা আবিরকে দেখতে আসছিল, সেই সময়ে সোফায় আবির আর মেঘ মুখোমুখি বসেছিল। তখনই আবির মেঘের ছবি তুলেছে। সেই ছবিটাই এডিট করে ওয়ালপেপার দিয়ে রেখেছে। ছবিটা দেখতে দেখতে হঠাৎই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল আবিরের। তারপর গুনগুন করে গান গাইতে শুরু করলো, তুই তো আমার সব রে পাগল, তুই তো আমার সব, তুই তো আমার বেঁচে থাকার বড় অনুভব। কেটে গেল 2 দিন। আবির কিছুটা সুস্থ হয়েছে। হাতের ব্যথা একেবারে সারেনি। ওষুধ চলছে। এর মধ্যে রাকিব, রাসেল সহ বাকি বন্ধুরাও দেখতে এসেছিল আবিরকে। এই 2 দিনে মেঘের জ্বর কমেছে ঠিকই, তবে শরীর অতিরিক্ত দুর্বল। হালেমা খান ঘন্টায় ঘন্টায় মেয়ের জন্য এটা সেটা রান্না করে নিয়ে আসে আর মেয়েকে জোর করে খাওয়ান। আবির রাতে দিনে বেশ কয়েকবার করে মেঘকে এসে দেখে যায়। মেঘ সজাগ থাকলেও আবিরকে দেখলেই চোখ বন্ধ করে শুয়ে থাকে। আবির 2-একটা কথা বললেও মেঘ যেন নিস্তব্ধ হয়ে থাকে, সর্বোচ্চ মাথা নাড়ে শুধু।
রবিবার রাতে আবির বিছানায় বসে বাম হাতে ল্যাপটপে কাজ করছিল। আগামীকাল 1 তারিখ, আবিরের অফিসের ওপেনিং ডে। ইকবাল খান দরজায় এসে হালকা কাশি দিয়ে বললেন, ভেতরে আসবো? আবির ল্যাপটপ থেকে চোখ সরিয়ে কাকামণির দিকে চেয়ে বলল, কাকামণি ভেতরে এসো। ইকবাল খান চেয়ারে বসতে বসতে শোধালেন, শরীরের কি অবস্থা এখন? কালকে অফিস করতে পারবি? আবির ঠান্ডা কণ্ঠে জবাব দিল, পারবো। তাছাড়া রাকিব রাসেল তো আছেই, সমস্যা হবে না আশা করি। ইকবাল খান একটু শক্ত কণ্ঠে বললেন, কালকে কিন্তু বাইক নিয়ে বের হবি না, আমি তোকে নিয়ে যাব। আবির মাথা নিচু করে বলল, আমি যেতে পারবো বাইকে। ইকবাল খান এবার কিছুটা রেগেই বললেন, তোকে তো তোর বাবা চাচার সাথে যেতে বলছি না, তুই আমার সাথে যাবি। আমি তো নিজের টাকা দিয়ে গাড়ি কিনেছি, এখানে ওনাদের অধিকার নেই। আবির গম্ভীর কণ্ঠে বলল, তারপরেও? ইকবাল খান রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, তারপরও বলতে কিছু নেই, তুই আমার সাথে যাবি, এটাই শেষ কথা। আর তুই যদি এই অবস্থায় বাইক নিয়ে বের হতে যাস, তখন তো ভাইজান ডাইরেক্ট নিষেধ করবেন, তখন তো বাবার আদেশ মানতে ঠিকই বাধ্য হবি। এত ঝামেলার দরকার নেই, তুই কাল আমার সাথে যাচ্ছিস, এটাই শেষ কথা। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে। সোমবার সকাল সকাল আবির একেবারে পরিপাটি হয়ে রুম থেকে বের হয়ে মেঘের রুমে ঢুকলো। ফিটফাট সুদর্শন আবির ভাইকে দেখে মেঘের বুকের ভেতর ধুকপুক ধুকপুক শুরু হয়ে যাচ্ছে। মেঘ বিপুল চোখে তাকিয়ে নিজেকে নিজে প্রশ্ন করছে, ওনাকে এত ভাল লাগে কেন? দেখলে যেন মনটা শান্তিতে ভরে যায়। আবির মেঘের কাছাকাছি এসে মোলায়েম কণ্ঠে শোধালো, বসতে পারি? মেঘ নির্বাক তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত পর মাথা হেলিয়ে বোঝালো বসার জন্য। আবির মেঘের কাছাকাছি বসে ঠান্ডা হাতে মেঘের কপালে আলতো করে ছুতেই মেঘ কিছুটা কেঁপে উঠল। আবির চিন্তিত স্বরে বলল, জ্বর তো নেই, তারপরেও চোখ মুখ এত শুকনো লাগছে কেন? খাস না কিছু? মেঘ কিছুই বলছে না। আবির পুনরায় বলল, বাইরের কিছু খাবি? আসার সময় নিয়ে আসবো? মেঘ সঙ্গে সঙ্গে মাথা নেড়ে না করল। আবির উদ্গ্রীব হয়ে বলল, কি খাবি বল? রেস্টুরেন্টের খাবার? কেক, বিস্কুট, চানাচুর, চিপস, চকলেট নাকি আইসক্রিম? মেঘ আস্তে করে বলল, কিছু খাবো না। আবির ভুরু নাচিয়ে শোধালো, চিপসও খাবি না? মেঘ ছোট্ট করে বলল, না। না বলেই সঙ্গে সঙ্গে উষ্ট উল্টালো। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা বাদ দে, আজ আমার নিজস্ব অফিসের প্রথম দিন, দোয়া করিস আমার জন্য। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে মনে মনে ভাবছে, আবির ভাই আমার কাছে দোয়া চাইতে এসেছেন? এটা কি স্বপ্ন নাকি? মেঘ মন খারাপ সরিয়ে হাসি মুখে বলল, ফি আমানিল্লাহ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। মনে মনে বলল, দোয়া করি আপনি আপনার ব্যবসার জান্নাত আপুকে নিয়ে সুখে থাকুন। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ধন্যবাদ, তুই সাবধানে থাকিস আর খাওয়া দাওয়া ঠিক মতো করিস, আসছি। আবির রুম থেকে বের হতে হতে মনে মনে বলছে, দোয়া কর যেন খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারি আর তোকে আমার করে নিতে পারি।